তো চলেন শুরু করি। এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমরা আজকে দেখব যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে অপটিমাইজ করতে হয়, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে ফলোয়ার বাড়াতে হয়, এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য সার্ভিস কীভাবে দিতে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো এটা একটা ইউএসের ফেক অ্যাকাউন্ট। হ্যাঁ, ইউএসের ফিমেল নাম দিয়ে খোলা। তো একদম নিউ একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, তো যার কারণে দেখেন এটাতে ফলোয়ার কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। এখান থেকে যদি আমি এডিট অপশনে যাই, তো এটা হচ্ছে নাম, এটা হচ্ছে ইউজার নাম। তো ইউজার নেমটা কি হবে? ইউজার নেমটা হবে হচ্ছে, আপনি যদি ইউএস এর রিয়েল ফিমেলের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ইউজার নেম হবে এরকম। আপনার ইচ্ছা মতো দিবেন। আর যখন কোম্পানির জন্য বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু টোটালি কোম্পানির নামে যে ইউজার নেমটা আছে হুবহু সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। ঠিক আছে? তো এখানে যদি কোম্পানির নামের ইউজার নেম না দেন তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটা সার্চে কখনোই আসবে না। ওকে, যেমন আমি একটু দেখাই আমার ওয়েবসাইটটা। যদি এখানে ক্রিয়েটিভ নিলয় লিখে সার্চ করি, তাহলে দেখেন গুগলে কিন্তু আমার ওয়েবসাইটের দুটো পেজ র্যাঙ্ক করে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে, আমার ব্লগার প্রোফাইল র্যাঙ্ক করে, আমার টুইটার প্রোফাইল র্যাঙ্ক করে। সাথে দেখেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটাও র্যাঙ্ক করছে, কারণ হচ্ছে আমার ইউজার নেমটা কি, ক্রিয়েটিভ নিলয়। দ্বিতীয় দেখেন আরেকটা জিনিস এখানে র্যাঙ্ক করছে, সেটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ডটাকে রাখছি। সো এখানে যে ডিসক্রিপশনটা দেখবেন এখানে বায়ো, এই বায়োর মধ্যে আসলে আপনাকে এই ধরনের একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে বিজনেসের উপরে। এটা যদি কোম্পানির জন্য খুলেন। আর যদি কোম্পানির জন্য না হয়, যদি পার্সোনাল ব্যক্তি হয়, তাহলে হচ্ছে এই ব্যক্তির নামেও খুলতে পারেন। Howdy, I am White Station. ঠিক আছে? তো এটাকে আরেকটু মডিফাই করে নাম বসায় দিলাম, যেন এই নাম দিয়ে যেন সার্চ করে মোট কথা পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যেন যায় এই জন্য। তো অবশ্যই সার্চ করলে পাওয়া যাবে। পিন্টারেস্ট, এই পিন্টারেস্ট প্রোফাইলে আমারই খোলা। আর এই যে দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইলটাও গুগলে পাওয়া গেছে, দেখছেন? এই যে এটা হচ্ছে ইউজার নেম। তো এইভাবে ইউজার নেমের উপরে ভিত্তি করে কিন্তু ডিপেন্ড করে যে আসলে আপনার এই কিওয়ার্ড দিয়ে, নামের যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে সার্চ করলে ইনস্টাগ্রাম প্রোফাইলটা গুগলে খুঁজে পাওয়া যাবে কিনা। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। শুধুমাত্র অ্যাকাউন্ট খুললেই হবে না, অ্যাকাউন্টটা খুঁজে পেতে হবে গুগলে সার্চ করে। ঠিক আছে? আমরা এমনিতে যে সেই ইউজার নেম দিয়ে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলি, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, আসলে না, এটা করা যাবে না। খুব ভালোভাবে বুঝে শুনে দিতে হবে। ওকে, তারপর আমরা একটু মিউট করি। অথবা আপনি আমার নাম লিখে যদি সার্চ করেন, আপনি যদি আমার নাম লিখে সার্চ করেন তাহলে দেখেন সবার প্রথমে আমি যে প্রতিষ্ঠানে জব করি অ্যাজ এ ফ্যাকাল্টি, সেটা চলে আসবে। তারপরে দেখবেন যে আমার লিঙ্কডিন প্রোফাইল চলে আসবে। তারপরে ধীরে ধীরে আমার বাকি সব চলে আসবে, আমার ইউটিউব চ্যানেল, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমার freelancer.com এর অ্যাকাউন্ট, এভরিথিং এখানে চলে আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মানে প্রোফাইল অপটিমাইজ করার নিয়ম। সেটা হচ্ছে যে প্রথম কথা নামটা, দ্বিতীয় কথা সেম ইউজার নেম, তৃতীয় কথা হচ্ছে বায়োর মধ্যে বা ডিসক্রিপশনের মধ্যে আমাদের সেই জিনিসটা থাকতে হবে। তারপর ইমেল টেবিল, ফোন নাম্বার, হোয়াট এভার আপনি আপনার ইচ্ছা মতো দেন, সমস্যা নো প্রবলেম। তো এই হচ্ছে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপটিমাইজ করার নিয়ম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে অনেকেই যে প্রবলেমটায় পড়েন সেটা হচ্ছে যে ইমেজ আপলোড করতে পারেন না পিসি থেকে। তো আমি আপনাদেরকে একটা এক্সটেনশনের নাম বলবো। এক্সটেনশনটার নাম হচ্ছে
ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, এই যে এটা, হ্যাঁ। তো এটা যদি ব্যবহার করেন তাহলে আপনি ইনস্টাগ্রামের জন্য ফটো ডাউনলোড, ভিডিও স্টোরি সব কিছু ডাউনলোড করতে পারবেন, লাইভ দেখতে পারবেন, এবং যে কোনো কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আরও অনেক অনেক কিছু আছে, ফটো আপলোড করা যায়, হ্যাঁ। তো এখান থেকে যখন প্রোফাইলের মধ্যে আসবো আমি, এটা হচ্ছে আমার সেই ইউএসের নাম দিয়ে খোলা অ্যাকাউন্টের প্রোফাইল। তো এই প্রোফাইলের পাশে দেখেন যে এখানে আপলোড ফটো অপশন আছে, দেখেন। তো অ্যাড টু ইয়ার প্রোফাইল, আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি ফটোটা আপলোড করতে পারেন। যদি এই এক্সটেনশনটা না লাগান তাহলে ডেস্কটপ থেকে আপনি কিভাবে আপলোড করবেন ফটো, সেটা আপলোড করার জন্য এখান থেকে রাইট সাইডে ক্লিক করে এখান থেকে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে এখানে ডিভাইস অপশন চলে আসবে। আমি এটাকে টুগল করি, এটাকে আইপ্যাড প্রো, আপনি এটাকে, আমি এটাকে গ্যালাক্সি S5 করে দিচ্ছি, যে স্যামসাং গ্যালাক্সি S5-এ এটা দেখতে কেমন লাগবে আর কি, হ্যাঁ। তো এখন এটাকে একটু রিলোড দিই আমরা, এটাকে রিলোড দিই। দেখেন এখন কিন্তু এখানে কোনো রকমের কোনো ফটো আপলোড করার বাটন দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এটাকে আমরা একটু রিলোড দিই। তো রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এই যে নিচে ফটো আপলোড করার বাটন চলে আসলো। এখানে আপনি এখন যে এটা কেটে দিতে পারেন, চাইলে এটা কেটে দিতে পারেন, দেখেন এটা থেকে যাবে এখন। এটাতে আপনি ক্লিক করে এখন ইচ্ছা মতো ফটো এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। একটা ফটো ধরেন আপলোড করি এখান থেকে, একটা ভালোবাসার ফটো আপলোড করি আমি, নাকি বলেন? একটা ফটো আপলোড করে দেখাই দিই যে উইদাউট এক্সটেনশন, উইদাউট টুলস কীভাবে ইনস্টাগ্রামে কাজ করে। এখানে এই ক্যাপশনের এখানে আসলে আমাদের পোস্ট লিখতে হবে। পোস্টটা লেখার সময় আমাদের একটা টেক্সট এবং তার সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে আমাদেরকে পোস্ট করতে হবে। তা আমি এখন আপাতত কিছু লিখতেছি না, হ্যাঁ। এটার সাথে আর কি লিখবো, বিজনেস পোস্ট হলে তো অনেক কিছু লেখা যায়, তাই না? ওকে। তো দেখেন আমি কিন্তু একটা পোস্ট এখানে করে ফেললাম, একটা ফটো। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে ফটোর সাইজটা কিন্তু মিলে নাই। তো ইনস্টাগ্রামের কিন্তু ফটোর আলাদা সাইজ আছে, ওকে। তো এই ফটোর আলাদা সাইজটা আপনি কোথা থেকে পাবেন? অনেকে কিন্তু আছে যারা গ্রাফিক্সের কাজ পারে না, তারা তো ফটোশপে বুঝে না, তারা কি করে ইনস্টাগ্রামের ফটো সাইজগুলো ঠিক করবে। তো আপনারা এখান থেকে ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভার মধ্যে আপনারা যখন লগ ইন করবেন তখন দেখবেন যে ক্যানভার মধ্যে ইনস্টাগ্রাম পোস্টের একটা অপশন আছে। তো ওই অপশনটা আপনারা ব্যবহার করে এই ক্যানভার অ্যাকাউন্টটাকে আপনারা সেট আপ দিতে পারবেন, এবং এই অ্যাকাউন্ট থেকে আপনারা ওই ইনস্টাগ্রামের সাইজে সেম ফটো, যে ধরনের ফটো ইনস্টাগ্রামের জন্য দরকার, যে সাইজের ফটো দরকার, সেম সাইজের ফটো এখান থেকে আপনারা বানায় নিতে পারবেন, ঠিক আছে। আমি একটু দেখাই দিই। ওকে। তো এইখান থেকে যে দেখেন এই যে ইনস্টাগ্রাম পোস্ট, এই জায়গা থেকে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি যে পোস্টগুলো এখান থেকে আপনি বানাবেন, যে পোস্টগুলো এখান থেকে আপনি রেডি করবেন, তো সমস্ত পোস্ট কিন্তু এই ইনস্টাগ্রামের ফটোর সাইজে হবে। এখানে দেখেন এই ফটোটা কিন্তু এরকম ছিল না, এই ফটোটা অনেক বড় ছিল। আমি এখানে দেওয়ার পরে সাইজ নষ্ট হয়ে জুম হয়ে এরকম বাজে হয়ে গেছে। বাট আপনি যখন এখান থেকে ক্যানভা থেকে এটা করবেন তখন কিন্তু একবার ইনস্টাগ্রামের যে সাইজে, এটা কিন্তু এই স্কোয়ার সাইজ যেটা দেখতেছেন, সরি স্কোয়ার না,
এখানে যে সাইজটা দেখতেছেন একবারে সেম সাইজ হয়ে আসবে, এবং এই ফটোটা ইনস্টাগ্রামে আপলোড করলে যে ফটোটা আছে হুবহু সেটুকুই দেখা যাবে। ওকে, তো প্রবলেমের সলিউশনটা কিন্তু আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে একটা উপায় দেখলাম আমরা, এখন আরেকটা উপায় দেখি যে ইনস্টাগ্রামে কী করে এক্সটেনশন দিয়ে ফটো আপলোড করতে হয়। তাহলে আমরা এক কাজ করি, ইনস্টাগ্রামের ইয়েতে চলে যাই। এখন যদি আমরা একটু রিলোড দিই আবার, তাহলে কিন্তু আমাদের এই অবস্থা চলে যাবে, আমাদেরটা হারাই যাবে। আমরা আগের অবস্থা করে আমরা ডেস্কটপ ভার্সনে চলে আসবো। তো ডেস্কটপ ভার্সনে আসার পরে এখান থেকে আমরা ফটো আপলোড করতে পারি এই এক্সটেনশনের দ্বারা। এখান থেকে অ্যাড টু প্রোফাইলে যদি ক্লিক করি, সাথে সাথে আমাদের আপলোড অপশন চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা ফটো আপলোড করে দিতে পারবো। তো এই যেভাবে কিছু কিছু ফটো এখান থেকে আপলোড করা আছে। তো মজার ব্যাপার, সবচেয়ে মজার ব্যাপার হলো যে ইনস্টাগ্রামে প্রোফাইলের মধ্যে আপনাকে সবসময় ফটোটা আপডেটের উপরে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি বিষয়। দ্বিতীয় ম্যান্ডেটরি বিষয় হচ্ছে আপনাকে একটা অ্যাড্রেসে নিয়ে যাবো আমি। সেই অ্যাড্রেসটা হচ্ছে instagram.com/explore/location। আশা করি এই অ্যাড্রেসে আপনারা এর আগে ভিজিট করেননি। এটা হচ্ছে একটা লোকেশন এক্সপ্লোর করার ইয়ে। যেমন ধরেন আমরা ফেসবুকে অনেক সময় পোস্ট করার সময় অনেক ধরনের চেক ইন করি, রাইটস। আমরা কিন্তু যে জায়গায় আছি সেই লোকেশনকে আমরা ট্যাগ করি, তাই না? তো এতে দ্বারা কি বোঝা যায় যে আমরা আসলে ওই লোকেশনের পাবলিক, অথবা ওই লোকেশনের মধ্যে আমরা বেড়াতে গেছিলাম, ট্রাভেল করতে গেছিলাম, তাই না? তো এখান থেকে আপনি ইনস্টাগ্রাম থেকে তো আসলে বিভিন্ন রকমের প্রোফাইল সার্চ করে বের করা যায়, কিন্তু কোন কান্ট্রির প্রোফাইল বের করতেছেন, কার প্রোফাইল বের করতেছেন, বা আপনার যে এইখানে যে অ্যাকাউন্টটা করছেন, অ্যাকাউন্টটা হচ্ছে ইউএস বেসড একটা অ্যাকাউন্ট, তাই না? সো আপনি এখান থেকে এমন একটা মানুষের ছবি দিয়ে অ্যাকাউন্টটা করলেন যার বাড়ি হচ্ছে নাইজেরিয়া, দেখতে নাইজেরিয়ান। সো ওটাকে তো আর আমেরিকান প্রোফাইলের মতো দেখা যাবে না। সো আমেরিকান প্রোফাইলের মতো দেখা গেলে ওই দেশের কালচার বা ওই কান্ট্রির পিপুলদের ইন্টারেস্টের নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো তাদের ইন্টারেস্টগুলো কীভাবে নেবেন? সো ধরুন এখান থেকে ইন্টারেস্টে আমি ক্লিক করলাম, কত কত লোকেশন আছে এখানে দেখেন, অনেক অনেক লোকেশন, তাই না? আমি এখানে প্যারাডাইস এটাকে সিলেক্ট করতেছি। প্যারাডাইসের মধ্যে কিছু কিছু লোকেশন আছে। আমি এখানে যেখানে মেইন যে প্যারাডাইসের শহর, আমি এটাকে নিচ্ছি, অথবা লাস ভেগাসকে নিতে পারতাম, যাই হোক এটাকে নিচ্ছি। তো এই এরিয়ার মধ্যে দেখেন কারা কারা চেক ইনস দেয়, আমরা কিন্তু তাদেরকে এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরা হচ্ছে এই এরিয়ার মধ্যে চেক ইনস দেয়। তো এখান থেকে একজন ভদ্র মানুষ দেখতে, এই দেখেন প্রত্যেকটা ইমেজের উপরে কিন্তু ডাউনলোড সাইন, এটা কিন্তু আমাদের এই যে এই এক্সটেনশনের কারণে। আমাদের যদি এক্সটেনশনটা লাগানো না থাকতো আমরা কিন্তু এটা দেখতে পারতাম না। ইভেন এখানে যত পিকচার আছে, এই পুরো পেজের মধ্যে যতগুলো পিকচার আছে, আমরা চাইলে সমস্ত পিকচার এখান থেকে ক্লিক করে, আমরা এখান থেকে এই যে ডাউনলোড অলে ক্লিক করে আমরা কিন্তু সমস্ত পিকচার ডাউনলোড করে নিতে পারি। যাই হোক, তো মোট কথা আমরা শুধু একজনের প্রোফাইল থেকে নিলেই হবে, বা দুজনের প্রোফাইল থেকে নিলেই হবে। আমরা জাস্ট এর প্রোফাইলে ঢুকতেছি। তো এটা হচ্ছে এর প্রোফাইল। তো ডিরেক্টের প্রোফাইলের মধ্যে চলে যাবে না। এখন আমি 100% কনফার্ম যে আমি যার প্রোফাইলে ঢুকছি সে একজন আমেরিকান, এবং তার প্রোফাইলের পোস্টগুলো আমেরিকান ইয়েগুলো ফলো করেই করা হয়েছে। ঠিক আছে, তো এই চাইলে এই পোস্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাহলে হবে কি, এই ধরনের পোস্ট যখন আপনি আপনার পিন্টারেস্টে আপনি আপনার ইনস্টাগ্রামে করবেন, তখন ওই প্রোফাইলটাকে দেখে আর মনে হবে না যে এটা মানে একটা ফেক প্রোফাইল। ঠিক আছে, সব কিছু রিয়েল থাকবে আর কি। ওকে, এদের দেশের কালচারগুলো আসলে খুব অন্যরকম। আমি একটু অন্য লোকেশনে করছি, ইউএসএ বাদ দিয়ে, এটাকে আমি স্কিপ করি। কানাডা, ক্যানাডিয়ান একজনের আইডেন্টিটি আমি নিই। আর একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইটটা creativenilay.com, এটা টোটালি কানাডার জন্য কাজ করতেছি আমি বর্তমানে। আমার ওয়েবসাইটটা কানাডাতে আমি র্যাঙ্ক করাবো, এবং আমার ওয়েবসাইটের গুগল মাই বিজনেস পেজ কানাডাতে ভেরিফাই করবো। আজকে অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো খুব রিসেন্টলি আমার ওয়েবসাইটটা আমি কানাডিয়ান ফরম্যাটে নিয়ে যাচ্ছি, এবং আমার কন্টেন্টগুলো আমি নতুন কন্টেন্ট আপলোড করব, এবং সেই কন্টেন্টগুলো হবে কানাডার উপরে। তো আসলে আমি বাংলাদেশের উপরে টোটালি ফ্রেড আপ। আমি আমার ওয়েবসাইটটা বাংলাদেশের উপরে বেস করে আসলে আর রাখতে চাচ্ছি না। যেমন ধরেন এখানে যদি কেউ সার্চ করে যে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ,
এক্সপার্ট ইন বাংলাদেশ। যদি কেউ লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা পেয়ে যায়। দেখেন এখানে মাত্র 2টা পার্সনই আছে, এমডি ফারুক খান আর আমি। এরপরে কিন্তু দেখেন যারা আছে সবাই নিচে, তাই না? তো এই যে পজিশন লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এইখান থেকে মোট কথা এইখান থেকে আমার ওয়েবসাইটটি কিন্তু র্যাঙ্ক করতেছে গুগলে ফার্স্ট পেজে। কিন্তু একটা বিষয় কি চিন্তা করে দেখছেন যে গভর্নমেন্ট আমাদের এখানে এই ব্যাপারটা কতটা ভালোভাবে নিচ্ছে? মোট কথা একটা বিজনেস দাঁড় করাতে না করাতেই যদি দেখেন যে আপনাকে ভ্যাট, বিন, মূসক, হাবি জাবি এটাতে ঝামেলার মধ্যে ফেলা হচ্ছে, তাহলে আপনি কি আপনার ওয়েবসাইটটা এই বাংলাদেশের এই আওতার মধ্যে রাখবেন? আমি আর এগুলো বললাম না, মানে একটা ওয়েবসাইটের ভ্যাট, ট্যাক্স, তারপর হচ্ছে এটাকে মূসকের আওতায় নিয়ে আসার জন্য এটাকে বিন, বিজনেস আইডেন্টিটি নাম্বার, এটা কাগজপত্র করার জন্য কাগজপত্রের যে ফি, ট্রেড লাইসেন্সের যে ফি, আর যে পরিমাণের চার্জ, আর যে পরিমাণের হয়রানি, আর যে পরিমাণের সমস্যা, কখন কয় টাকা কোথা থেকে আসলো প্রত্যেকটা হিসাব গভর্নমেন্টকে দিতে হবে, সেই টাকার 15% গভর্নমেন্টকে দেওয়া লাগবে বলা হয়েছে। এই এভরিথিং ঝামেলা নেওয়ার চেয়ে আসলে আমি মনে করি যে আমার ওয়েবসাইটটার বাংলাদেশের আওতায় না রাখাই ভালো। আমি টোটালি এটাকে কানাডার আওতায় নিয়ে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। এত কথা বলতাম না আসলে, চলে আসলো প্রসঙ্গের ক্রমে। তো সবাই দোয়া করবেন যেন আমার ওয়েবসাইটটা আমি কানাডা বেস করে র্যাঙ্ক করাতে পারি। এবং আমার ওয়েবসাইটের সেকেন্ড অ্যাড্রেস তৈরি করার জন্য কাজ করতেছি। আমার ওয়েবসাইটটা ইউএসএতে আরেকটা অ্যাড্রেসে ভেরিফিকেশন করার জন্য চেষ্টা করতেছি। যদি হয়ে যায় তাহলে টোটালি আমার ওয়েবসাইটে 2টা অ্যাড্রেসের উপরে বেস করে টিকে থাকবে, হচ্ছে ইউএসএ এবং কানাডা। বাংলাদেশ থাকবে হচ্ছে আমার থার্ড অ্যাড্রেস, যেন বাংলাদেশ সরকার আমাকে কোনোভাবে ফোর্স না করতে পারে যে আমি কেন আমার ওয়েবসাইটের জন্য ট্রেড লাইসেন্সের ইয়েগুলো আমি কমপ্লিট করি নাই। অবশ্য আমার এটাতে সব কিছু আছে, ট্রেড লাইসেন্স আছে আমার, আমি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ইক্যাবের সরাসরি একজন রেপুটেড মেম্বার আমি, বুঝতে পারছেন? সো ট্রেড লাইসেন্স না থাকলে তো হতে পারতাম না। তো ওরা আমাকে বলতেছে যে কেন ট্রেড লাইসেন্স নাই। মোট কথা ব্যাপারগুলো আমার কাছে খুবই খারাপ লাগছে যে একজন সে ধরেন আমি না হয় আমার ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, আমার ওয়েবসাইটটা না হয় উঠে আসলো গুগলে, ঠিক আছে, হয়তো অল্প সময়ের মধ্যেই আসছে, উইদাউট ইনভেস্ট বা কিছু একটা ইনভেস্ট করতেই হয়েছে আমাকে, বা আমি আমার জায়গা থেকে করতে পারছি। একজন নিউ কামার, একজন নিউ বিজনেসম্যান, সে তার বিজনেসটা দাঁড় করাতে করাতে কিন্তু তার অনেক সময় লাগতে পারে, তার বিজনেসটা নিয়ে অনেক উপরে আসতে হবে। তারপর সে বিজনেসটা যখন দাঁড় করাবে তারপরে কিন্তু তার এই সমস্ত ভ্যাট ট্যাক্সের বিষয় গভর্নমেন্টের আন্ডারে আসবে। বিজনেসটা দাঁড় করানোর আগেই যদি সে ভেঙে যায় তাহলে কিভাবে সম্ভব? তো যাই হোক, সমস্যা নাই, দুঃখের কথা শেয়ার করবো নি পরে। তো আমরা এই লোকেশনের মধ্যে চলে আসলাম। এখান থেকে আমরা যে কোনো একটা লোকেশনে যাই, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যক্তির মানে প্রোফাইলে আমরা চলে যাব। আসলে থাক, আমি আর এগুলোর মধ্যে যাইতেই চাচ্ছি না। আচ্ছা, শুধু ক্যানাডা দিয়ে দেখি। এই যে লোকেশনটা পাইছি, এই ক্যানাডাতে কি ধরনের চেক ইনস হয় আমরা একটু দেখি। আশা করি এই চেক ইনসগুলো একটু ভালো হবে। হ্যাঁ, বলতে পারেন, কারণ আমাদের অনেক কিছু জানা নেই যার আমরা জানলাম। আপনার কষ্টের কথা শেয়ার করলেন, কষ্ট কমে গেছে। সমস্যা নাই। স্যার, এই যে আপনার যে সাইটে যে এইগুলোর জন্য স্যার ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ট্রেড লাইসেন্সটা আমার আছে, বুঝতে পারছেন? একটা বিজনেস যখন মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী যখন আপনি একটা বিজনেস অফলাইনে দাঁড় করান তখন আপনার একটা ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে, একটা ট্রেড লাইসেন্স লাগবে, এবং মানব সম্পদ অধিদপ্তর থেকে আপনাকে অনুমোদন নিয়ে আপনার নিজের কোম্পানিতে আপনাকে নিজের সিইও বা ফাউন্ডার পদে আপনাকে নিয়োগ দিতে হবে, কাগজপত্রগুলো ক্লিয়ার রাখতে হবে। এগুলো যখন ক্লিয়ার রাখার পরে আপনার মানে বিজনেসটা যখন রান হয়ে যাবে তখন আপনাকে ই-টিন করতে হবে। ই-টিনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই ট্রেড লাইসেন্স এবং ই-টিন নিয়ে আপনাকে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে ভ্যাট অফিস আছে ওইখানে আপনাকে
অ্যাপ্লাই করতে হবে বিনের জন্য। বিন মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বুঝতে পারছেন? সরি সরি, এটা না, এটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। যারা বিজনেস করেন তারা মন দিয়ে শুনেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো জানেন আপনারা ব্যাপারগুলো, তারপরে বলতেছি। তো এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো ওরা আপনার ওইখানে ভিজিটে আসবে, দেখবে, ওদেরকে টাকা খাওয়াতে হবে। টাকা খাওয়ানোর পরে ওরা এটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে এটার যে কাগজের ফি, এর আগে বলে নিই, আপনার ট্রেড লাইসেন্স যদি বাংলাদেশ মানে ঢাকার মধ্যে হয়, আপনার কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যাবে। এবং এক এক ধরনের ট্রেড লাইসেন্সের জন্য এক এক ধরনের খরচ। লিমিটেডের জন্য এক ধরনের খরচ, তারপর হচ্ছে অর্গানাইজেশনের জন্য তো অনেক টাকা লাগে, প্রায় 2-3 লাখ টাকার উপরে লাগে হচ্ছে অর্গানাইজেশনের ট্রেড লাইসেন্স করতে। আর জেনারেলি যদি সাধারণগুলো করেন তো তাও মিনিমাম 15-20 হাজার টাকা ঢাকার মধ্যে খরচ হয় মিনিমাম। তারপর আরও অনেক ঝামেলা থাকে, কাগজপত্র অ্যাপ্রুভ করানো, নোটারি করানো, এই নাটক সেই নাটক। আবার এগুলোতে কোনো ঝামেলা হলে লয়ারকে ভাড়া করতে হয়, লয়ারকে টাকা দিতে হয়, লয়ার আবার এই ঝামেলাগুলোকে ফিক্স করে। তো যাই হোক, ফাইনালি যখন আপনি বিন পাবেন, মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন, এটা পাওয়ার পরে আপনাকে বাংলাদেশ ভ্যাট অফিস থেকে মূসকের যে ইয়েটা আছে, মূসকের একটা নাম্বার দিবে। এবং মূসক আইন অনুযায়ী আপনি যে কোনো পণ্য যদি সেল করেন, ওই পণ্যের 15% ভ্যাট সরকারকে দিতে হবে। তো এবং প্রত্যেকটা আপনার ব্যাংক ডকুমেন্ট থেকে শুরু করে এভরিথিং গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। আর আমরা তো ইউএসডিতে যেহেতু আমরা করি, টাকা পয়সা লেনদেন করি, আমাদের অফিসে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিয়াল ডিবি আসতো। ইন্ডাস্ট্রিয়াল ডিবি আসবে, ডিবি এসে বলতে দেখতে চাইবে যে আপনার বিন ঠিক আছে কিনা, আপনার মূসক টুসুক সব কিছু ঠিক আছে কিনা, আপনি যে টাকাটা আয় করতেছেন কোথা থেকে আয় করতেছেন, কিভাবে আয় করতেছেন, সেটা মানি লন্ডারিং আইনের মধ্যে পড়ে কিনা। যদি $10,000 উপরে হয়ে যায় তাহলে মানি লন্ডারিং এর আইনে পড়ে যাবেন। সেক্ষেত্রে যদি এক্সপ্লেইন না করতে পারেন, আপনাকে একবারে নির্দ্বিধায় ধরে নিয়ে যাবে। তো এই জন্য করে কি জানেন, যখন এই সমস্ত বিন মানে মূসকের জন্য বা ভ্যাট অফিস থেকে কি বলে অডিটে আসে, তো অডিটে আসলে মনে করেন যে একবারে অনেক ঝামেলা করে, এই করে সেই করে, টাকা পয়সা খায়। বা দেখা যাচ্ছে গভর্নমেন্টকে ভ্যাট যদি দিতে দেওয়াও লাগে, এটা সেটা দিয়ে হাবিজাবি দিয়ে এক লোকের ধরেন সে, আমি উদাহরণ দিচ্ছি, 2 লাখ টাকা দিতে হলো ভ্যাট। বাট যখন অডিটে আসে তখন ওদেরকে ধরেন যে 20,000 টাকা খাওয়াই দিলেই হয়ে যাচ্ছে, 50,000 টাকা খাওয়াই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে মানুষ কি করবে বলেন? অডিটে যারা আসতেছে এদেরকে 20,000 টাকা দিয়ে কি ম্যানেজ করবে, নাকি গভর্নমেন্টের কাছে যায় 2 লাখ টাকা ভ্যাট দিয়ে আসবে? তো সিস্টেমগুলো এভাবে খারাপ হতে 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 এমন পর্যায়ে চলে আসছে যে যারা অডিট করে এরা হয়ে গেছে এখন খারাপ। তো এরা কি করতেছে, এখন এই অফলাইন বিজনেসগুলোর পাশাপাশি অনলাইন বিজনেসগুলোকে খুঁজতেছে, খুঁজে খুঁজে এগুলোকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে দিয়ে ওরা এরকম মানে বলতেছে যে আপনি বিজনেসটা এটার আওতায় নিয়ে আসেন, এই করেন সেই করেন, হাবি যাবি। তো আমাকেও কল দিছিল। আমি বললাম যে আমার এটা তো পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, নট এ বিজনেস ওয়েবসাইট। আমি এটা দিয়ে বিজনেস করি না, আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফাইবারে কাজ করি। তো সেই অনুযায়ী আমার এটা ক্লায়েন্ট ওয়েবসাইট দেখতে চাই, যেন আমি একটা পার্সোনাল ওয়েবসাইট খুলছি। তো বলছে তাহলে আপনি ঢাকার অ্যাড্রেস দিলেন কেন, এখানে আপনি বিজনেস চালাচ্ছেন কেন? তা বললাম যে না, আমি যেখানে বাসা ছিল আমি আমার বাসার অ্যাড্রেস দিচ্ছি, আমি কেন আপনার কমার্শিয়াল অ্যাড্রেস দিব? আপনি যান খোঁজ নেন, দেখেন এটা কমার্শিয়াল অ্যাড্রেস কিনা। তো বলতেছে না, আপনি ঢাকার অ্যাড্রেস দিয়ে সাইট পাবলিশ করছেন কেন, এটা এক্সপ্লেইন করতে হবে। না, আমি এক্সপ্লেইন করতে পারবো না। আমি এটা বলে আমার সাইটের অ্যাড্রেস ট্যাড্রেস চেঞ্জ করে আমি সিদ্ধান্ত কালকেই নিয়ে নিয়েছি যে আমার সাইটটা আমি ইন্টারন্যাশনাল করে ফেলবো। কোনো রকমের কোনো বাংলাদেশের উপরে আমি সার্ভিসটাই আসলে আমি উঠায় নেবো। যদি হ্যাঁ আমার সাইট বাংলাদেশে র্যাঙ্ক করে গুগলে ফার্স্ট পেজে, নো প্রবলেম। আমার ক্লায়েন্ট আসবে, ভিজিটর আসবে, সেখান থেকে আমার প্রজেক্ট পাবো। আমি রিসেন্ট সত্যিকার কথা আমি একটা প্রজেক্ট পাইছি। অলমোস্ট প্রায় 1 লাখ টাকার মতো বাজেট। আমার 1 তারিখে ওটার সাথে ডিট হবে। গুগল থেকে পাইছি, সে আমাকে গুগল থেকে খুঁজে বের করে আমাকে নক দিছে। তো এইভাবে তো হবে, তাই না? বাংলাদেশ থেকেও তো হবে। বাট এই ভ্যাট ট্যাক্সের সমস্যাটা আসলে আমি এড়াবো। যখন আমার সাইটটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে তখন আমাকে আর এই ধরনের প্রেশার আর দিতে পারবে না। এই হচ্ছে বিষয় আর কি। স্যার আপনি যখন এটা বাংলাদেশ কান্ট্রি থার্ডে হয়ে যাবেন আপনার সাইটে, তখন
ওয়েবসাইটের ভ্যাট দেওয়া লাগবে কিছু? তাও তো আপনার না সাইটের ভিতরে তখন বাংলাদেশ তখন অ্যাড্রেস থাকবে। তখন দেওয়া লাগবে মানে থাকতেছে, ঠিক আছে, কিন্তু ওটার জন্য ট্রেড লাইসেন্স যেতটুকু করা দরকার অতটুকু আমার করা আছে। কিন্তু ওই বিন পর্যন্ত যাব না, ওই পর্যন্ত যাইতে গেলে 4 লাখ টাকার উপরে ট্রানজেকশন থাকতে হবে প্রত্যেক মাসে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। তাছাড়া ওই ধরনের ইয়েতে ভ্যাট অ্যাপ্লাই হবে না যে, বুঝতে পারছেন? সো আমি এখানে আমার এই এলাকার আমার এখানে গ্রামের অ্যাড্রেস দিয়ে রাখবো, কি হবে তাতে? আমার এখানে তো ট্রেড লাইসেন্স করাই আছে, সব আছে। যদি বলে যে বিন করে নেন, হ্যাঁ করবো, বিজনেসটা দাঁড় হোক, ঠিক আছে। দরকার হয় বাংলাদেশের অ্যাড্রেসই ফেলে দেবো আমার সাইট থেকে, আমি চাই না বাংলাদেশের অ্যাড্রেস রাখতে, দরকার নাই। আচ্ছা দেখেন, আমরা একটা প্রোফাইল পেয়ে গেছি। এই প্রোফাইলটা দেখে মনে হচ্ছে মেয়েটা খুব ভ্রমণ প্রিয়, রে বাবা রে বাবা, সে একজন ক্যানাডিয়ান। তো আমরা চাইলে এর প্রোফাইলের সব ফটো এক নিমিষে ডাউনলোড করে নিতে পারবো, একটা ক্লিকে। জাস্ট এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করবো, সাথে সাথে এভরিথিং ডাউনলোড হয়ে যাবে। দেখেন 772টা ইমেজ আছে, আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সমস্ত ইমেজ ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি আর অত ইমেজ দিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে 20টা থেকে 50টা ইমেজ নিচ্ছি, আর বেশি নিব না। মানে আপনাদের আমি দেখাচ্ছি আর কি, আপনারা বেশি করে ডাউনলোড করে নিয়েন, কারণ এই ইমেজগুলো দিয়ে পরবর্তীতে আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করব, এখানে আমরা ফেসবুক অ্যাকাউন্টও চালাতে পারবো এই সমস্ত ইমেজ দিয়ে, বুঝতে পারছেন? এখন কিছু করার নাই, এটা যদিও বা ইথিক্যাল না, তারপরেও আসলে মার্কেটিংয়ের ক্ষেত্রে করা লাগে। তাছাড়া আপনি মানে একটা রিয়েল অ্যাকাউন্ট না থাকলে, আপনি একটা রিয়েল অ্যাকাউন্ট খুলে দেখেন কয়টা ফলোয়ার হয়। আচ্ছা, এগুলো ডাউনলোড করে কি হবে? এগুলো দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্ট চালাবো, লাইক টুইটার, লাইক ইনস্টাগ্রাম, লাইক পিন্টারেস্ট, এগুলো চালাবো, বুঝছেন? তো আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুললাম, তো আমি এত ফটো কোথায় পাবো? সো এরকম একজনের প্রোফাইল থেকে আমি এরকম 700-800 ফটো ডাউনলোড করে নিব, যেন এই ফটোগুলো আপলোড করলে কেউ যেন প্রোফাইলটাকে ফেক না বলতে পারে, এবং আমি খুব দ্রুত যেন ফলোয়ার বাড়াতে পারি, বুঝতে পারছেন? এই জন্যই আপনি একটা রিয়েল অ্যাকাউন্ট খুলেন, আপনার ফলোয়ার কত হয় আমি দেখব নি, বাট আপনি একটা এরকম গুছানো প্রোফাইল খুলেন যে প্রোফাইলের মধ্যে এরকম এরকম ইমেজ আছে, এগুলো দেন, দেখেন যে ফলোয়ার বেড়ে 2 মাসের মধ্যে প্রায় আপনি 15-20 হাজারের উপরে চলে যাবেন ফলোয়ার, ঠিক আছে? ঠিক পিন্টারেস্টও সেম। তো পরবর্তীতে আমাদের এই অ্যাকাউন্টগুলো অনেক কাজে লাগবে, এই অ্যাকাউন্টগুলো নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে, অ্যাকাউন্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার কিভাবে কি করে এটা আপনারা বুঝতে ভাইয়া, পারলেন। ভাইয়া, হ্যাঁ, আপনি হচ্ছে ওই যে দুইটা অ্যাকাউন্ট একসাথে অ্যাড করে দেওয়ার কথা বলছিলেন না একবার? ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ মার্জ, হ্যাঁ। অ্যাকাউন্ট মার্জ, অ্যাকাউন্ট মার্জ করা। মা- হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা কি আচ্ছা, ট্রাই করছিলেন? ওখানে কি পাসপোর্ট? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট মার্জ করা হয়তো পাসপোর্ট। না, ওটা করি নাই। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কি পেজের সাথে মার্জ করা যাবে? না 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 না, দুইটা সেম ক্যাটাগরির পেজ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের ইনস্টাগ্রামে যে সমস্ত প্রোফাইল আমাদের এখানে আমাদেরকে ফলো সাজেস্ট করতেছে, আমরা চাইলে তাদেরকে ফলো করতে পারি, বুঝতে পারছেন? তো আমরা চাইলে তাদেরকে ফলো করতে পারি। এখানে আমি সি অলে ক্লিক করব, সি অলে ক্লিক করার পর এটা আসবে, আর এর মাঝখানে আমাদেরকে একটা এক্সটেনশন লাগায় রাখতে হবে, এক্সটেনশন নাম হচ্ছে অটো ফলো ফর ইনস্টাগ্রাম। হ্যাঁ, এটা আমাদেরকে অ্যাড করে রাখতে হবে। তাহলে হবে কি যে আমরা ইনস্টাগ্রামে আমাদের পছন্দ মতো আমরা মানে সবাইকে অটোমেটিক্যালি ফলো করতে পারবো, ঠিক আছে? কারণ একটু বেশি বেশি করে যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাতেও ধীরে ধীরে ফলো ব্যাক আসতেছে। এইভাবেই কিন্তু ইনস্টাগ্রামে অর্গানিকভাবে ফলোয়ার বাড়ানো যায়, ঠিক আছে? তো ফলোয়ার কিন্তু দুইভাবে বাড়ানো যায়, একটা হচ্ছে অর্গানিকভাবে,
আর একটা হচ্ছে অটোমেটিক্যালি। সো আমরা দুইটা মেথডই জানবো, কীভাবে অর্গানিকভাবে বাড়াই, কীভাবে অটোমেটিক্যালি বাড়াই, ঠিক আছে? আচ্ছা, আমরা স্টপ অ্যান্ড সেভ দিয়ে আমরা 10টা ফটোই নিবো, আর বেশি নিবো না, কারণ আমাদের নেটটা স্লো করতেছে, খুব বিরক্ত লাগতেছে আমার। আচ্ছা, আচ্ছা, এই যে আসলাম। এখন দেখেন আমি এক্সটেনশনটাকে একটু ওপেন করব, ওপেন করে আমি কত সেকেন্ড ডিলে করে করে আমি আসলে ফলো করতে চাচ্ছি সেটা, আর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন মানে সর্বোচ্চ কতগুলো ফলো করবে, ঠিক আছে? তো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কারণ আপনারা জানেন যে এটা ফেসবুকের মতো আনলিমিটেড না। আপনি যদি খুব বেশি মানুষকে ফলো করেন একদিনে একসাথে একবারে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যান হয়ে যেতে পারে। আহ, আমরা ডেলি 50টা করে এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে না, জাস্ট আমরা এখান থেকে ফলোতে ক্লিক করবো, এই যে দেখেন অটোমেটিক্যালি ফলো বাটনে সে 5 সেকেন্ড পর পর ক্লিক করে দিবে, ঠিক আছে? সো আমার কিন্তু এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না, আমি এটা দিয়ে রেখে জাস্ট অন্য ট্যাবে আমি অন্য কাজ করব, ঠিক আছে? তো এইভাবে আপনি ধীরে 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 ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করতে পারেন। আর একটা ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রো করার জন্য মিনিমাম সময় নেবেন 4 থেকে 5 মাস। হুট করে আজকে ইনস্টাগ্রাম খুললাম, কালকেই আমি একবারে 10,000 20,000 ফলোয়ার বানাবো, এরকম চিন্তাধারা মাথার মধ্যে রাখবেন না। ধরেই নেবেন যে আমার 5 মাস কাজ করলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা উঠে যাবে। এটা চিন্তা করেই দুইটা অ্যাকাউন্ট করবেন, একটা হচ্ছে নিজের নামের একটা রিয়েল অ্যাকাউন্ট করবেন, আর একটা হচ্ছে ইউএসএ এরকম ফেক নাম দিয়ে একটা সুন্দর অ্যাকাউন্ট করবেন। করে আমি যেভাবে এক্সপ্লোর লোকেশন থেকে একজন ব্যক্তির ইমেজ দেখালাম, ঠিক সেমভাবে এরকম ইমেজ ডাউনলোড করে নিয়ে এসে সেই ইমেজগুলো ইউজ করে কিন্তু আপনি এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা উঠাই ফেলতে পারেন। ধরেন একজনের প্রোফাইল থেকে 1,000 ইমেজ নামাইলেন, আরেকজন প্রোফাইল থেকে আরো 1,000 2,000 ইমেজ, এভাবে আরেকজনের প্রোফাইল থেকে আরো 1,000 ইমেজ, 3,000 ইমেজ আপনার কাছে যদি থাকে, জানেন, তিনজনের ইমেজ অ্যাড করে এই একটা প্রোফাইলে ছাড়লে আপনার প্রোফাইল বুস্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন ফলোয়ার পাবেন তেমন ভিজিবিলিটি বাড়বে ইনস্টাগ্রাম থেকে। তো দেখেন এখান থেকে আমার 20টা ফলো কিন্তু হয়ে যাবে। হুম, এই যে হচ্ছে 20টা পর্যন্ত দিচ্ছি, সে অটো 20টা ফলো করবে। এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর বেসিক কথাবার্তা, বেসিক আইডিয়া এবং বেসিক কাজকর্ম। আর আর এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটাকে থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা টুইটারকে দেখব একটু। আচ্ছা, ভাইয়া অটো ফলোয়ারের ওইখানে ওই জায়গাটা কোথায় ছিল? এটাই যে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের নাম হচ্ছে অটো ফলো, ইনস্টাগ্রাম অটো ফলো। এই এক্সটেনশনটা আমার ক্রোমের সাথে অ্যাড করা আছে, যার কারণে আমি এটা দিয়ে এটা করতে পারতেছি। তো আপনারা এটাকে অ্যাড করে নেবেন, এই যে লোগোটা দেখে চিনে নেবেন, এএফ, ঠিক আছে? অটো ফলো। এটা এটা কিন্তু দেখতে সেম ক্যাটাগরির অনেকগুলো এক্সটেনশন আছে, কনফিউজড হয়ে উল্টাপাল্টা কিছু লাগাবেন না, হুবহু যে লোগোটা দেখতেছেন এটাই লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই ইনস্টাগ্রামের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সবসময় পোস্ট করার সময় কিন্তু হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন ইনস্টাগ্রামে, ঠিক আছে? হ্যাশট্যাগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা কিন্তু দিতেই হবে, তাহলে আপনার এই প্রোফাইলটা খুব দ্রুত বুস্ট হবে। হ্যাশট্যাগ ব্যবহার করলে, প্রত্যেকটা পোস্টের সাথে হ্যাশট্যাগ ব্যবহার করলে প্রোফাইলটা দ্রুত বুস্ট হয়। আর ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফ্রি ফলোয়ার পাবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সফটওয়্যার, অ্যাকাউন্টস, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এখানে দেখেন কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোকে একটু ঢুকে ঢুকে ট্রাই করবেন, তাহলে আপনারা ফ্রিতে আপনাদের সাইটের ইনস্টাগ্রামের প্রোফাইলের জন্য কিছু কিছু ফলোয়ার নিতে পারবেন। এটা হচ্ছে অটোমেটিক ফলোয়ার বলে এটাকে, ঠিক আছে? তাহলে ফলোয়ার কয় ধরনের হলো? ফলোয়ার দুই ধরনের হলো, একটা হচ্ছে অর্গানিক ফলোয়ার, একটা হচ্ছে অটোমেটিক ফলোয়ার, তাই না? ভাই, একটু আবার আপনাকে ঢুকে বসুন। থেকে আসছে।
আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কগুলো আপনারা ঢুকবেন, ঢুকে ঢুকে দেখবেন যে লিঙ্কগুলোর কাজ কি, কিভাবে কাজ করে। এই যে দেখেন, প্রত্যেকটা লিঙ্ক থেকেই ইনস্টাগ্রামের ফ্রি ফলোয়ার নেওয়ার অপশন আছে, যে ফ্রি ইনস্টাগ্রাম ফলোয়ার। তো এই লিঙ্কগুলো ইউজ করে আপনি মোটামুটি 50 থেকে 100টা করে ফলোয়ার আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এটাই বলতেছি আপনাদেরকে। অনেক সময় কিন্তু কিছু ফ্রি ফলোয়ারের প্রয়োজন হয়, বা আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাই তখন ক্লায়েন্টকে একটা কাজ করে দিয়ে সাথে কিছু ফলোয়ারও দেওয়ার প্রয়োজন হয়, তখন ক্লায়েন্ট বলতে পারে। এই এখন এই এই সাইটগুলো ব্যবহার করলে আপনারা ইনস্টাগ্রামের জন্য ফ্রিতে কিছু ফলোয়ার পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার এই চ্যাট বক্সে দিলে তো ক্লাস শেষ হলে আর পাওয়া যাবে না, মেসেঞ্জারে দিলে ভালো হয়। আচ্ছা, কেউ একজন কপি করে মেসেঞ্জারে ছেড়ে দেন। জি আমি আর মেসেঞ্জারে যাব না, আমি মেসেঞ্জারে গেলে মানুষ আমার পায়ে বসবে। ল্যাপটপটা চার্জে লাগাই। ওকে, তাহলে আমাদের ইনস্টাগ্রামের পার্ট গেল। হ্যাঁ, আর আম, আপনাদের একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা জবের মধ্যে অ্যাড করার কথা ছিল, যদি ওটার মধ্যে অ্যাড করতে পারি তাহলে এই ধরনের ইনস্টাগ্রামের, করা যায় না, এলাম করা না। তাহলে হচ্ছে ইনস্টাগ্রামের এই কাজগুলো কিন্তু এখানে আপনাদের থাকবে, বুঝতে পারছেন? ওগুলো করতে পারবেন। ইনস্টাগ্রামটা একটু ভালো করে প্র্যাকটিস করুন। হ্যাঁ, আমি হয়তো খুবই অল্প সময়ের মধ্যে দেখালাম ইনস্টাগ্রামটা, কিন্তু যা দেখাইছি এটা কিন্তু আসলে অনেক কিছু। হ্যাঁ, এটা যদি আপনি আলাদাভাবে শিখতে যান তাহলে আপনার কিন্তু এইভাবে ইউটিউব দেখে শিখতে পারবেন না। সেন্ড করা যায়নি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে 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 আচ্ছা, আমি তাহলে একটা প্রোফাইলের লিঙ্ক দিব, এই প্রোফাইলে শেয়ার সেন্ড করেন। আচ্ছা, এটা সেন্ড করা যায়নি, এটা টিএক্সটি ফাইলে আপলোড করেন। টিএক্সটি ফাইলে, যেভাবে টিএক্সটি ফাইলের মধ্যে নেন, টিএক্সটি ফাইলে নিয়ে সেই টিএক্সটি ফাইলটা আপলোড করে দেন গ্রুপে, তাহলেই হবে, ঠিক আছে? ওকে। তো এটা হচ্ছে টুইটার। টুইটারে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টুইটার আর একটা হচ্ছে টুইস, TUI, আচ্ছা, TWITCH, একটা হচ্ছে টুইচ। তো একটা হচ্ছে টুইটার আর একটা হচ্ছে টুইচ। তো এই টুইটার হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া, আর টুইচ হচ্ছে একটা টিভি। এখানে একটা কথা ছিল, কি বলেন? বুঝতে পারিনি। ফেসবুক নিয়ে একটা কথা ছিল স্যার, কি স্যার, ফেসবুক নিয়ে একটা কথা বলার ছিল স্যার। অনেকে যে বিভিন্ন ধরনের গ্রুপ করে, কিংবা গ্রুপের মধ্যে যে মেম্বার গুলা অ্যাড হয়, তো এখান থেকে কি কোনো মানে ইনকাম হয়? না না না, হ্যালো এখান থেকে কোনো হ্যালো এখান থেকে কোনো ইনকাম হয় না। স্যার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, এখান থেকে কোনো ইনকাম হয় না। স্যার আছে না, ধরেন আপনি যদি গ্রুপটাকে পেইড করে দেন তখন হবে। একটা গ্রুপে 7 থেকে 8 লাখ মেম্বার হয়ে গেল, এখানে অনেক, এখান থেকে কোনো মানে ইনকাম করার কোনো আছে? হ্যাঁ, কারণ তখন সবাই তো যদি পোস্ট ডেফিনেটলি করে, ডেফিনেটলি ডেফিনেটলি তখন আপনার এটা সেই বিজনেস মার্কেটিং আইডিয়া ওইখানে খাটাতে হবে। ডেফিনেটলি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। হ্যালো, শুনতে পাচ্ছি। আমরা আছি। হঠাৎ করে আমার নেটওয়ার্ক কেন জানি ফল ডাউন হয়ে গেছে পুরো একবারে। আপনি কেবল VPN দিয়ে আসছেন? না না না, ভিপিএন না, এমনিতে নেটওয়ার্ক একবারে জিরো হয়ে গেছে আমার হঠাৎ করে, বুঝলাম না আমি।
আজকে আজকে আমি ওয়াইফাই আওতায় নাই তো, আজকে আমি ওয়াইফাই আওতার বাইরে আছি। ফোনের ইন্টারনেটটা এরকম জ্বালায়। আচ্ছা, তো আমি একটা টুইটার প্রোফাইলের মধ্যে ঢুকতেছি। তো এই টুইটার প্রোফাইলটাও একটা সেই রকম ইউএস নাম দিয়েই খোলা। তো আপনারা আপনারা একটা সুন্দর টুইটার প্রোফাইল খুলবেন, টুইটার প্রোফাইলটাকে ভালো করে সাজাবেন। আমরা একটু মিউট করি। তো ভালো করে সাজাতে হবে। টুইটার প্রোফাইলের মধ্যে আমরা যাই, দেখি এটা কীভাবে সাজাতে হয়। এইটা হচ্ছে প্রোফাইল সেকশন। এই প্রোফাইল সেকশনের মধ্যে থেকে আমাকে টুইটারের প্রোফাইলটা গুছাতে হবে। এটা হচ্ছে টুইটার প্রোফাইলের ফটো, এটা হচ্ছে কাভার ফটো। হ্যাঁ, এটা প্রোফাইল পিকচার, এটা কাভার ফটো। ফেসবুকের মতোই সব কিছু। আমরা যেমন দেখছিলাম যে ইনস্টাগ্রামে আমাদেরকে ইউজার নেম সিলেক্ট করতে হয়, তারপরে আমাদেরকে একটা বায়ো দিতে হয়। বায়ো মানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন, তারপরে হচ্ছে সব কিছু দিতে হয়। এখানে কিন্তু ইউজার নেম সিলেক্ট করার নাম ওয়ে নেই, শুধুমাত্র নাম দেওয়ার ওয়ে আছে। তো এগুলো সব কিছু সুন্দর মতো দেবেন এবং বায়োটা ভালো করে লিখবেন, একটা লং বায়ো লিখবেন। হ্যাঁ, এটা যেহেতু একটা ফেক অ্যাকাউন্ট, এটার মধ্যে কোনো লং বায়ো লেখা নাই। তো এগুলো সব কিছু ঠিক মতো দিবেন, লোকেশন টোকেশন সব কিছু দিবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, এগুলো দিবেন। তারপরে ইউজার নেমটা তাহলে কীভাবে চেঞ্জ করবেন? মোড়ে আসার পরে সেটিংয়ে আসতে হবে, আসার পরে এখানে অ্যাকাউন্টে যাবেন। এই যে এটা হচ্ছে ইউজার নেম। তো এখান থেকে আপনি ইজিলি আপনার ইউজার নেমটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে টুইটারের নোটিফিকেশান সেক্টর। এই নোটিফিকেশান সেক্টর থেকে দেখেন এখানে আমার টুইটারের যে টুইটগুলো হয়, টুইটগুলোতে আমার লাইক আসছে এবং কেউ কেউ আমাকে ফলো করতেছে। হ্যাঁ, সেগুলোর নোটিফিকেশান এখন পাবো। তারপরে এখানে যাওয়ার পরে এটা হচ্ছে টুইটারের অ্যাড সেকশন। আমরা যখন ফেসবুকে অ্যাড ম্যানেজার দেখছি, আমরা যখন ফেসবুকে অ্যাড দিতে পারি, ঠিক টুইটারে আমরা তেমন অ্যাড দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে টুইটারের সেই অ্যাড সেকশন, অ্যাড ম্যানেজার। এটা একটু আপনারা ঘেঁটে দেখবেন যে এটা কোথা থেকে কীভাবে পাওয়া যায়, কীভাবে হয়। টুইটার অ্যাড প্রোফাইল। আচ্ছা, তো টুইটারে পোস্ট করা খুবই ইজি। আমি একটা পোস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি ধরেন যে আমি লোকাল লিস্টিং নিয়ে একটা পোস্ট করি। হ্যাঁ, গুগল মাই বিজনেস পেজ বা জিএমপি। আচ্ছা, না, অন্য একটা জুসি আইটেম নিয়ে একটা পোস্ট করি, ধরেন কোনো একটা ট্রেন্ডি আইটেম নিয়ে আমি পোস্ট করি। হ্যাঁ, তাহলে আপনি কি জানেন যে ট্রেন্ডি আইটেমগুলো কিভাবে খুঁজে বের করতে হয়? তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ট্রেন্ড। ট্রেন্ড মানে হচ্ছে যে জিনিসটা আলোচনায় থাকে, যে জিনিসটা নিয়ে সবসময় আলোচনা করা হয়। তো বাংলাদেশে বর্তমানে কোন জিনিসটা ট্রেন্ডে আছে বলুন তো? কোন জিনিসটা বাংলাদেশে ট্রেন্ডে আছে? এক এক সময় এক এক জিনিস বাংলাদেশে ট্রেন্ড থাকে। যেমন ধরেন যে এই যে কয়েকদিন আগে গেল সাকিবের মেয়েকে নিয়ে একটা ঝামেলা চলে গেল, মানুষজন খুব ট্রেন্ডে থাকলো। তার আগে কিছুদিন ট্রেন্ড গেল হচ্ছে মেজর সিনহাকে নিয়ে। হ্যাঁ, এরকম ট্রেন্ড থাকে প্রত্যেকটা কান্ট্রিতেই, বিভিন্ন রকমের ট্রেন্ড থাকে যে আলোচনা হয়, অনেক অনেক বিষয়ের উপরে আলোচনা হয়। ঠিক আছে, তো এই ট্রেন্ডি টপিক খুঁজে বের করার জন্য আমাদের একটা জায়গায় যেতে হবে, এটা নাম হচ্ছে গুগল ট্রেন্ড। আমরা গুগল ট্রেন্ডটা ব্যবহার করা শিখবো। আমাদের গুগল ট্রেন্ডের উপরে ক্লাস আছে। হ্যাঁ, একটা পুরো ক্লাস আছে এটার উপরে। সো এটা নিয়ে হতাশার দরকার নেই। আমি এটা একবারে সুন্দরভাবে এ টু জেড গুগল ট্রেন্ডের মধ্যে কোথায় কি আছে, কিভাবে ব্যবহার করতে হয় এবং সেগুলো নিয়ে ইউটিউবে কিভাবে ভিডিও বানাবো, এভরিথিং সব কিছু আপনাদেরকে আমি দেখাই দেবো। হ্যাঁ, তো এখন আমি আর কোনো কিছু করতেছি না, মানে ট্রেন্ডের কোনো টপিকে যাচ্ছি না। আমি জাস্ট শুধুমাত্র এখানে টপিক দেখার জন্য আসছি যে বর্তমানে ওয়ার্ল্ডে কোন কোন জিনিস ট্রেন্ডে আছে। এই যে একটা ট্রেন্ডি টপিক পেয়ে গেছি। ওয়ার্ল্ডে এখন আইফোন 12 খুব বেশি ট্রেন্ডে আছে এবং এটা 200K সার্চ হয়েছে গুগলে। তো এখন আমি একটা ট্রেন্ডি টপিক কিন্তু পেয়ে গেলাম অলরেডি। সো আমি এটার উপরেই পোস্ট করবো এখন আমার টুইটার প্রোফাইলে। ঠিক আছে, তো সবসময় ট্রেন্ডি টপিকগুলো নিয়ে পোস্ট করবেন, হোক টুইটার, হোক ইনস্টাগ্রাম, হোক পিন্টারেস্ট। তাহলে দেখবেন যে দ্রুত আপনার প্রোফাইলে ভিজিবিলিটি বাড়ছে এবং দ্রুত আপনার প্রোফাইলে আপনি ফলোয়ার বাড়াতে পারতেছেন। হ্যাঁ, তো আমি এখানে আইফোন 12 লিখে গুগলে সার্চ করবো। আমি এটার উপরে কিছু আমি এটার উপরে কিছু পিকচার এবং আমি এটার উপরে কিছু ইমেজ নিব। যেহেতু টুইটার
টুইটারে হচ্ছে মানে লেখার জায়গা খুবই কম, মাত্র 140 ক্যারেক্টার, তাই না? তো আমাদের এত অল্প কথার মধ্যে কিন্তু আমাদের মূল কথা লিখে শেষ করতে হবে। আমি শুধুমাত্র এইটুকু নিচ্ছি, হ্যাঁ, আমি এইটুকু নিচ্ছি। তার আগে আমি একটু টাইটেলটা যেভাবে আছে সেভাবে একটু দিয়ে নিই। আইফোন 12, আইফোন 12। আইফোন 12। তারপর আমি এটাকে একটা পিকচার দিতে হবে, রাইট? একটা ভালো পিকচার দিতে হবে, যে পিকচারটা দিলে আমাদের এটা ভিজিবিলিটি বাড়বে, এটা দেখতে যেন একটু সুন্দর লাগে, ভালো লাগে। তো এখান থেকে পিকচারটা আমি একটু নিচ্ছি। পিকচারটা এখান থেকে গুগল থেকে নিলেও কিন্তু সেম হতো। যাই হোক, এখান থেকে আমি পিকচারটা নিলাম, নেওয়ার পর পিকচারটা আমি এখানে আপলোড করব। হ্যাঁ, ঠিক আছে। এখন বলতে পারেন যে আমি টুইটারে পোস্ট করা দেখাচ্ছি কেন? তো টুইটারে পোস্ট করা এটা তো বাচ্চা ছেলে পেলেও পারে, হ্যাঁ, বাচ্চা ছেলে পেলেও পারে, রাইট? কিন্তু এখানে কিছু স্পেশাল জিনিস আছে, যে জিনিসগুলো একটু ফলো করে পোস্ট করলেই দেখবেন যে আপনার টুইটার প্রোফাইলটা খুব দ্রুত ভালো মানে একটা পর্যায়ে চলে আসছে। যেমন আমি কিন্তু একটা অলরেডি টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে গুগল ট্রেন্ড থেকে ট্রেন্ডি টপিক বেছে নিয়ে আসা। আমি ডেফিনেটলি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনারা জানতেন না। ব্যাপারটা কিন্তু খুবই ইজি, কিন্তু জানেন না যে এটা করলে এটা হয়, ঠিক আছে? তো এই জন্যে আমি এই পোস্টটা করে দেখাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমি এটার উপরে কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে নিয়ে আসবো। যদিও আমি হ্যাশট্যাগ নিজেই বানায় ফেলতে পারি, যে নিচের এই গুগলের এই কিওয়ার্ডগুলোকে আমি ট্যাগ করে হ্যাশট্যাগ নিজেই বানায় ফেলতে পারি, তাই না? তারপরে আমি একটু দেখি যে এটার উপরে কোনো হ্যাশট্যাগ আছে কিনা। তো হ্যাশট্যাগ পাওয়ার জন্য যে ওয়েবসাইট আছে, এই সাইটটার নাম হচ্ছে অল হ্যাশট্যাগ জেনারেটর। তো এখান থেকে আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমরা একটু দেখি এটা কীভাবে করতে হয়। পেস্ট করে দিলাম, তারপরে এখানে জেনারেটর ক্লিক করছি। তো আমরা জাস্ট দুইটা হ্যাশট্যাগ পাইলাম, হ্যাঁ, আমরা দুইটা হ্যাশট্যাগই আপাতত বসাই। আরও কিছু হ্যাশট্যাগ আমরা দরকার হয় বানাবো। আমরা এখান থেকে গুগল থেকে এই কিওয়ার্ডগুলো, গুগলের যে কিওয়ার্ডগুলো আছে, গুগলের সেই কিওয়ার্ডগুলো আমরা এটাকে কপি করছি, কপি করে নিয়ে আমরা এখানে বসাইগুলোর আমরা হ্যাশট্যাগ বানাই ফেললাম। তো দেখেন কীভাবে হ্যাশট্যাগ বানাবো। প্রত্যেকটার আগে জাস্ট হ্যাশ লাগাই দিব, লাগাই স্পেসগুলো কাটে দিব, তাহলে এগুলো হ্যাশট্যাগ হয়ে যাবে। নিনজা টেকনিক, এটাকে বলে নিনজা টেকনিক, বুঝছেন? আইফোন একটা কিনবো, আগে চায়না যাই, চায়না যায় কিনবো। চায়নাতে হচ্ছে আইফোনের দাম কম, অনেক কম। এখানে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং ইয়ে আছে। আচ্ছা, বসালাম, হয়ে গেল না? হয়ে গেল। কিন্তু এখন আমরা টুইটে ক্লিক করব। ফেসবুকে আমরা বলি পোস্ট, আর এখানে বলে টুইট। তা আমাদের দেখেন টুইটটা হয়ে গেছে। তো এখন আমরা এই যে দেখেন টুইটারে একটা অপশন আছে, এটাকে বলে হ্যাশ এক্সপ্লোর। হ্যাশ এক্সপ্লোরে গিয়ে যদি আমরা মাত্র যে হ্যাশট্যাগুলো ব্যবহার করলাম, আমরা যদি এই হ্যাশট্যাগুলো দিয়ে সার্চ করি, তাহলে আমরা আমাদের পোস্ট একটা না একটা সময় আমরা অবশ্যই খুঁজে পাবো। দেখেন আমরা এখানে সার্চ করছি, তো এখানে অনেক অনেক পিপুলের পোস্ট আসছে যারা এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করছে, তাই না? তো আমাদের এটাও আসছে, যে দেখেন আমাদের এটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমাদের একবারে টপ, এটা দিয়ে যদি কেউ এই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে টপ হ্যাশট্যাগের মধ্যে আমাদের হ্যাশট্যাগও কিন্তু, আমাদের পোস্টটাও কিন্তু এখানে খুঁজে পাবে, এই যে মাত্র যে পোস্টটা আমি করলাম। তো এই হচ্ছে আমাদের টুইটারে পোস্ট করে পোস্টটা মানুষের সামনে ভিজিবল করার নিনজা টেকনিক। হ্যাঁ, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগও সেমভাবে দিতে হবে, আমি যেভাবে দিলাম এইভাবে দিতে হবে। যদি এখান থেকে যদি হ্যাশট্যাগ খুঁজে পান ভালো, না হলে এই গুগলের যে নিচে যে সার্চ রিলেটেড সার্চ আছে, এগুলোকে টার্গেট করে এগুলোকে হ্যাশট্যাগ বানায় ফেললেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে।
তো আমি হ্যাশট্যাগ বানায় ডেফিনেটলি ভুল করি নাই, কারণ দেখেন অনেকে এই হ্যাশট্যাগটা ব্যবহার করছে, এই যে এ ব্যবহার করছে, এই যে এ ব্যবহার করছে, তাই না? তো অবশ্যই অবশ্যই এই হ্যাশট্যাগের ভ্যালু আছে, না হলে তো এরা ব্যবহার করতো না, তাই না? এগুলো তো বড় বড় কোম্পানির পোস্ট, এই দেখেন ভালোই কিন্তু এগুলোর পোস্ট ভিজিবিলিটি, তাই না? সায়েন্সেস নলেজ, তো এরা তো পোস্ট করছে, তাই না? এদেরটাও আসছে। আবার লেটেস্টে যদি যাই তাহলে কিন্তু আমারটা আবার সবার উপরে পাওয়া যাবে, ঠিক আছে? কারণ লেটেস্টগুলো এখানে শো করবে। ও, তাহলে আমারটা আবার পিছনে করে গেল না? পিছনে করবে না, আমার উপরে থাকবে, যে আমারটা উপরে চলে আসছে। তাহলে আপনি লেটেস্টে গিয়েও এখান থেকে সার্চ করতে পারেন। আর টুইটারে মানুষজন সব হ্যাশট্যাগ দিয়েই সার্চ করে। হয়তো আইফোন 12 লিখলে হয়তো বা লেটেস্টে আসার কথা, কিন্তু টপে হয়তো বা আসবে না, টপে আসতে অনেক দেরি হবে। মানে এই প্রোফাইলটা, আমার এই পোস্টটা, এই যে দেখুন চলে আসছে। আরেকজনও পোস্ট করছে আমার ঠিক, আমি 2 মিনিট হলে আমার 1 মিনিট পরে আরেকজনও পোস্ট করছে, এই ব্যক্তি, এই যে আমিও পোস্ট করছি, সেও পোস্ট করছে, তার জন্য এরটা উপরে চলে আসছে। হ্যাঁ, তো লেটেস্টের মধ্যে কিন্তু আমারটাতে পাওয়া যাচ্ছে। তো অনেকে কিন্তু এভাবে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে করে লেটেস্ট সেকশনে যায়, গিয়ে দেখে যে লেটেস্ট কী কী পোস্ট টুইটারে আছে এটার উপরে। আবার যদি টপে যাই তাহলে হয়তো বা এই কিওয়ার্ড দিয়ে পাবো না আমারটা। ওইটাতে পাইতে গেলে অনেক 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 ইয়ে লাগবে, মানে উপরের দিকে পাওয়া আর কি, নিচে পাবো হয়তো বা নাই, বুঝছেন? নাই, কারণ ওই পোস্টের ভিজিবিলিটি বাড়াইতে হবে, ওই পোস্টের ভিজিবিলিটি বাড়াইতে, তাহলেই এটা সার্চে আসবে, আদারওয়াইজ ওটা কিন্তু এই টপের মধ্যে কিন্তু আসবে না। তো সমস্যা নাই, ধীরে ধীরেই হবে। যখন প্রোফাইলটা আপনার ধীরে ধীরে ভারী হয়ে যাবে, তখন আপনি পোস্ট করলেই দেখবেন যে পোস্টগুলো এরকম টপ পেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে? টপ পেজের মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে টুইটারের হ্যাশ এক্সপ্লোর সেকশন। আর টুইটারে ফলোয়ার কিভাবে বাড়াবেন, তাই না? এটাও তো একটা প্রশ্ন। তো এখানে দেখেন একটা এক্সটেনশন আছে, টুইটার ফলোয়ার মাস ফলো, এটাকে অ্যাড করবেন। জাস্ট আমরা যেমন ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি ফলোয়ার বাড়াইছিলাম, ঠিক সেমভাবে এখানে আমরা অটোমেটিক্যালি ফলোয়ার বাড়াতে পারবো। এখান থেকে জাস্ট আমরা যদি ফলো অলে ক্লিক করি, তাহলে দেখেন একে একে কিন্তু এই যে ফলো হচ্ছে 1 2, একে একে কিন্তু ফলো বাটনে সে ক্লিক করতেছে, করে এদেরকে কিন্তু সে ফলো করবে, ঠিক আছে? তো যত যত ফলোয়ার পাবে সে, যত যত পিপুল পাবে, সমস্ত পিপুলকেই সে ফলো করবে। তো এখান থেকে কিছু ফলোয়ারও ব্যাক পাবেন। হ্যাঁ, তো এইভাবেই আসলে বাড়বে। তো বেশি করার দরকার নেই, দিনে সর্বোচ্চ 10 থেকে 20টা, এর বেশি ফলো করবেন না। এইভাবে 4 থেকে 5 মাস যদি সময় দেন, তাহলে এই টুইটার প্রোফাইলটাও একটা ইনস্টাগ্রাম প্রোফাইল যেভাবে উপরে উঠে আসবে, ঠিক সেমভাবে টুইটার প্রোফাইলটাও কিন্তু উপরে উঠে আসবে। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে টুইটারের মধ্যে, ওকে? আর টুইটারের জন্য টুইটার, ইনস্টাগ্রাম এগুলো কি আমাদের বাংলাদেশের জন্য ঠিক আছে? বা আমরা যদি আমরা যারা মানে উদ্যোক্তা, তাদের জন্য কতটুকু এগুলো ফ্রুটফুল? কারণ পার্সোনাল প্রোফাইল নিয়ে কি খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে নাকি? এখন কথা হচ্ছে যে বাংলাদেশিরাও তো খুব বেশি ইনস্টাগ্রাম ব্যবহার করে, আর আমরা যখন ফেসবুকে অ্যাড দিই তখন অ্যাডটা অটোমেটিক্যালি ইনস্টাগ্রামের মধ্যে চলে যায়। সো অবশ্যই অবশ্যই সেখান থেকে আপনি ভিজিটর পান। এজন্য ইনস্টাগ্রামটাও পার্সোনাল বিজনেসের জন্য, বাংলাদেশের বিজনেসের ক্ষেত্রে ইনস্টাগ্রামও এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর টুইটারটা হয়তো বা এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু সেক্ষেত্রে কি প্রোফাইলটার জন্য? হ্যাঁ, টুইটারটা এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু টুইটারটা হচ্ছে যখন আপনি মানে সোশ্যাল সিগন্যাল বাড়াতে যাবেন, তখন আপনার টুইটারটা খুব দরকার হবে। আপনি একটা ইউটিউব চ্যানেল উঠাতে গেলেন, টুইটার দরকার হবে, কারণ টুইটারে শেয়ার যখন আপনি দিবেন ইউটিউবের ভিডিওটা, তখন ইউটিউবের ভিডিওটার ভিজিবিলিটি অনেক বাড়বে, সেই ভিডিওটা অনেক স্ট্রং হবে, ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করবে। সো এটা আপনি পার্সোনাল বিজনেসের ক্ষেত্রে মানে প্রত্যক্ষভাবে কাজে না লাগাতে পারলেও পরোক্ষভাবে কিন্তু ভূমিকা রাখতেছে। সো ফেলে দিতে পারবেন না এগুলো, বোঝা গেছে? পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডিং এর জন্য ঠিক আছে, বাট বিজনেস গ্রোর জন্য ফেসবুকটা বেস্ট বাংলাদেশের ক্ষেত্রে, এছাড়া কোনোগুলোই কাজে লাগে না, বোঝা গেছে?
আচ্ছা, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের টুইটার। এখন আমরা আরেকটা সোশ্যাল মিডিয়াতে যাব, সেই সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে আরেকটা জিনিস, পিন্টারেস্ট। একটা জিনিস হ্যাঁ, ভাই, হ্যাঁ, এই এই পার্সপেক্টিভে হ্যাঁ, আমরা যারা দেখা যাচ্ছে উদ্যোক্তা, আমরা তো এখানে অনেকেই উদ্যোক্তা, আমরা যারা পার্টিসিপেন্ট আছে এখানে, তো আপনি তো এখানে আইফোন দিয়ে হচ্ছে উদাহরণটা দিলেন, বা গ্যাজেট দিয়ে বা আইটি সেকশন দিয়ে সবসময় উদাহরণ দেন। আমরা হ্যাঁ। তো এই লেভেলের কেউই না, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে মানে র্যাঙ্কিং এ উপরের দিকে আসতে পারি, টুইটারে হোক, ইনস্টাগ্রামে হোক, এগুলো আমরা তখন কোন আইটেম নিয়ে করবো, এগুলো যদি একটু বলেন আমাদের জন্য একটু বুঝতে আরো সুবিধা হয়, মানে কাজে লাগাতে আরো বেশি সুবিধা হয় ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই আইফোনের জায়গায় আপনার প্রোডাক্টটা চিন্তা করেন, পারবেন না? হ্যাঁ, তাহলে আচ্ছা, আপনাদেরকে আমি ইমেজ এসিও শিখাই দিব নি, জান। কালকের ক্লাসে এই প্রোডাক্টের ইমেজগুলো কিভাবে অপটিমাইজ করবেন, হ্যাঁ, আর সেগুলো কিভাবে গুগলে র্যাঙ্ক করাবেন ইমেজগুলো, আর আপনার হচ্ছে গুগল ট্রেন্ড কিভাবে রিসার্চ করবেন, দুইটা জিনিস কালকে দেখাবো নি, ঠিক আছে? আর ইমেজটা যদি ভালো করে পরশুর ক্লাস। পরশু নেক্সট দিন আর কি। তো যখন এটা ভালো করে যখন এটা অপটিমাইজ করতে পারবেন প্রোডাক্টের ইমেজগুলো, তখন সেই ইমেজগুলাই এই টুইটার, এই পিন্টারেস্টে আপলোড করতে পারবেন। তাহলেই আপনার প্রোফাইলে ভিজিবিলিটি বাড়বে। যখনই কেউ আপনার প্রোডাক্টের ইমেজ লিখে সার্চ দিবে গুগলে, প্রোডাক্টের এই কিওয়ার্ড লিখে সার্চ দিবে, ইমেজ সেকশনে গেলে আপনার ইমেজগুলো যেন র্যাঙ্ক করে, সেই ব্যবস্থা হয়ে যাবে। তখন তো আপনার বিজনেসটা ব্র্যান্ডিং হবে, তাই না? বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে। তো এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো দেখে রাখেন জাস্ট। আর এগুলো কোনো ব্যাপারই না। আমি ধরেন এই আইফোনকে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করতেছি। সো এটাকে আপনি আপনার প্রোডাক্ট হিসেবে চিন্তা করেন, এটা আপনি আপনার প্রোডাক্ট হিসেবে চিন্তা করেন, যেন কেউ এই আইফোন টু কেউ আপনার প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ করে যেন আপনাকে পায়, ঠিক আছে? যেমন ধরেন আমার ওয়েবসাইটের আমি কি দিয়ে উদাহরণ দেবো, একটা প্রোডাক্টের নাম বলেন, মনে করেন যে ধরেন বেবি শাওয়ার, হ্যাঁ, বেবি শাওয়ার, এটা কিন্তু ধরেন একটা প্রোডাক্ট। এটা লিখে যখন কেউ সার্চ দেবে, এখানে তো অনেকগুলো আসবে, ইমেজ আসবে। পাশাপাশি এখানে দেখেন এই ইমেজগুলো কিন্তু কোনো না কোনো কোম্পানির ইমেজ, যেগুলো র্যাঙ্ক করতেছে। তো দেখেন এখানে খেয়াল করে অ্যামাজনের ইমেজও র্যাঙ্ক করে। অ্যামাজনের সাথে তো আমরা টেক্কা দিতে পারবো না, বাট এই যে এটা দেখেন womensday.com, এটা কিন্তু একটা সাইটের ইমেজ, এটা কিন্তু র্যাঙ্ক করতেছে। আবার দেখেন পিন্টারেস্টের একটা ইমেজ র্যাঙ্ক করতেছে, এটা কারো না কারো প্রোফাইলের ইমেজ, মানে কারো না কারো প্রোফাইলে ইমেজটা আপলোড করা আছে, সেই ইমেজটা এখানে র্যাঙ্ক করতেছে। সো আপনি আপনার প্রোডাক্টের ইমেজটাও, ঠিক আছে, আমি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, আমি কি ধরনের প্রোডাক্ট লিখে সার্চ করবো বলেন তো? বলেন, কেউ একজন একটা প্রোডাক্টের নাম বলেন, কি প্রোডাক্ট লিখে সার্চ করবেন? ভাইয়া মাছ নিয়ে, আমি ফিশ নিয়ে কাজ করছি, ফিশ নিয়ে দেখান। ধরেন বাই ইলিশ অনলাইন, এটা লিখে যদি কেউ সার্চ করে, কেউ ইলিশ মাছ ধরেন কিনতে যাচ্ছে, তাহলে দেখেন অনেক সাইট কিন্তু এখানে র্যাঙ্ক পায়। ইভালির ইলিশের পেজ র্যাঙ্ক পায় এখানে ইমেজ সেকশনের মধ্যে। তারপরে হচ্ছে ইভালি.com.bd, প্রিয় শপের যে ওরা ইলিশ বিক্রি করে, দেখছেন, ওরা কিন্তু এখানে ওদের প্রোডাক্টটা র্যাঙ্ক করে। এই যে ডিরেক্ট প্রোডাক্ট, এই দেখেন লেখাই আছে প্রোডাক্ট, এটা কিন্তু একটা প্রোডাক্ট। সো ওদের সাইটের প্রোডাক্টের ইমেজই র্যাঙ্ক করতেছে। আবার এখানে দেখেন এটা এর কোনো ওয়েবসাইটই নাই, জাস্ট অনলাইন হিলসা ফিশ সেলার, এটা হচ্ছে ওর পেজের নাম। তো ওর ফেসবুক পেজ থেকে কিন্তু এটা র্যাঙ্কে পাচ্ছে আর কি, ঠিক আছে? এর কোনো ওয়েবসাইটও লাগতেছে না, কিছু লাগতেছে না। এটা istock.com, indiamart.com। তাহলে আপনি চিন্তা করেন যে অবশ্যই এই যে ইমেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজের মধ্যে আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করছি, সেই কিওয়ার্ড ডেফিনেটলি এই ইমেজের মধ্যে আছে, হয় ইমেজের অল্টার ট্যাগের মধ্যে আছে, না হয়তো ইমেজের অন্য সেকশনের মধ্যে আছে, ঠিক আছে? অল্টার ট্যাগের মধ্যে তো অবশ্যই আছে, না হলে তো এই ইমেজটা জীবনও র্যাঙ্কে আসবে না।
অল্টার ট্যাগের মধ্যে আছে এবং ইমেজের টাইটেলের মধ্যে আছে এবং ডিসক্রিপশনের মধ্যে আছে, তিনটা জায়গায় এই কিওয়ার্ডটা আছে, যার কারণে এটা র্যাঙ্ক করছে। সো আমি এটাই দেখাই দেবো যে কীভাবে একটা ইমেজ আপনি সার্চ করবেন, সার্চ করে আপনি এটাকে ভিজিবল করবেন গুগলে, ঠিক আছে। এবং এই সেম ইমেজটাই আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসতে পারে, কারণ এখানে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ইমেজটা অপটিমাইজ করে আপলোড করবেন, তখন যখন প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে তখন এখানে কিন্তু ইমেজটা চলে আসতে পারে, ঠিক আছে। সো এই প্রোডাক্ট প্রমোট করার সিস্টেম কিন্তু দুইটা হয়ে গেল এখন। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তো আপনি ভিজিবল হচ্ছেনই হ্যাশট্যাগের দ্বারা, পোস্টের দ্বারা, পাশাপাশি আপনি গুগলের ইমেজ সার্চ থেকেও কিন্তু উঠে আসতে পারতেছেন, ঠিক আছে। আর আরও কত কিছু থাকবে আপনাদেরকে অ্যানিমেশনের ভিডিও ক্রিয়েট করে দেখানো, আমি জানি যদি সময় পাই আপনাদের, যদিও বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আমার ক্লাসটা শেষ করে দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো ক্লাস হয়ে গেছে আপনাদের। আর স্যার এগুলো আমাদের একটু ভালো করে শিখতে স্যার, এগুলো আমার খুব জরুরি দরকার। হ্যাঁ, এটা শেখাবেন। আর তারপরে কোথায় যেন ছিলাম, হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্ট আসলে খুব সিম্পল একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু গর্জিয়াস এবং খুব ইফেক্টিভ একটা সোশ্যাল মিডিয়া। যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করে, যারা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, যারা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের মধ্যে এমন কোনো পিপল নাই যারা হচ্ছে এই পিন্টারেস্টে মার্কেটিং করে না। পিন্টারেস্টে একদম রিয়েল টাইম ইউএস ভিজিটর পাওয়া যায়। পিন্টারেস্ট ইজ অ্যান আমেরিকান ইমেজ শেয়ারিং অ্যান্ড সোশ্যাল মিডিয়াস service design enable saving and discover information on the world wide web using image and similar scale gifs and videos and pinboard. তো আমরা যেমন আমাদের ফেসবুককে অ্যালবামের মধ্যে, আমাদের প্রোফাইল অ্যালবামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইমেজ রাখি, ঠিক সেরকম ইমেজে এই পিন্টারেস্টে আমরা বিভিন্ন অ্যালবাম ক্রিয়েট করতে পারবো, ফটো অ্যালবাম। এই অ্যালবামগুলোকে বলা হয় হচ্ছে পিনবোর্ড, ঠিক আছে। তো আর এখানে একটা ইমেজ সেভ করে রাখাকে পিন বলা হয়। পিন মানে হচ্ছে ইমেজটা সেভ করে রাখা, আপনার প্রোফাইলের মধ্যে আপলোড করা, ঠিক আছে, এটাকে পিন বলা হয়। চাইলে আপনি নিজেও আপনার নিজের প্রোফাইলে ইমেজগুলো আপলোড করতে পারবেন, অথবা অন্যের প্রোফাইল থেকে ইমেজটা আপনার প্রোফাইলে এনে পিন করতে পারবেন যে কোনো বোর্ডের মধ্যে, ঠিক আছে। তো আমার এখানে কোনো একটা সমস্যা আছে, আমার এখানে আইপি অ্যাড্রেসের একটু ঝামেলা। মানে আমার এই ফোনের এই আইপি অ্যাড্রেসটা দিয়ে পিন্টারেস্টে ঢোকা যায় না কেন জানি। তো আমার শুধু পিন্টারেস্টের জন্য আমার ভিপিএনটা ওপেন করতে হয়। হয়তো আপনাদের এই ধরনের সমস্যা হবে না, আপনারা আপনাদের পিসি থেকে খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, এটা আমারও হয়। আমি যখন আপনার ক্লাসে থাকি তখন হঠাৎ করে যদি আমি পেজে যাই বা ফেসবুকে যাই বা গ্রুপে যাই, তখন এটা ড্রপ করে ফল করে। হ্যাঁ হ্যাঁ, এই পিন্টারেস্টটা আসলে আইপি অ্যাড্রেসে খুব মানে ইন্টারেস্টে না ভাইয়া, ক্লাসে থাকি না, ক্লাসটাই জুমটাই ড্রপ করে। ও জুমটা ড্রপ করে, জুম ড্রপ করছে আমার, যে একবার করছে, আজকে করছে। এটা পোর নেটওয়ার্কের কারণে হয়, অন্য কোনো কারণে না। আমি পিন্টারেস্টের কথা বলতেছি, যে পিন্টারেস্টে মানে আমার এই আইপি অ্যাড্রেসে কি জানি হয়েছে যে আইপি দিয়ে পিন্টারেস্টে ঢোকা যায় না, ভিপিএন দিয়ে ঢুকতে হয়, আমি সেটা বলছি। সো আপনাদের এরকম হবে না, আপনাদের এই পিন্টারেস্টে আপনারা ভিপিএন ছাড়াই ঢুকতে পারবেন। আমি ঢুকতেছি জন্য আপনাদের ঢুকতে হবে তা না, ভিপিএন ছাড়াই ঢুকবেন আপনারা, সমস্যা নেই। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেছি। তো পিন্টারেস্টের একটা সুবিধা হচ্ছে যে আপনি খুব সহজে গুগল দিয়ে লগ ইন করে ফেলতে পারবেন, আপনাকে এখানে আলাদাভাবে ওইভাবে অ্যাকাউন্ট খোলা লাগবে না। পিন্টারেস্টের এখন দুই ধরনের হয়, একটা হচ্ছে যে সিম্পল যে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট। তো দুই ধরনের অ্যাকাউন্টে আপনারা খুলবেন। আর বিজনেস অ্যাকাউন্টের একটা সুবিধা থাকবে, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি মোটামুটি অনেক কিছু করতে পারবেন এবং খুব দ্রুত অ্যাকাউন্টটা বুস্ট করা যায়। তো হইলটা কি? পিন্টারেস্ট এখানে কি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করো।
চাইলে ফেসবুক দিয়ে এটা করতে পারেন, সমস্যা নেই। ফেসবুক দিয়ে করলে কি কোনো সুবিধা আছে, যে আমার ফেসবুকের আইডিও ফেসবুকের আইডি অ্যাড হয়ে যাবে, ফেসবুকের প্রোফাইল পিকচার টিকচার সব কিছু চলে আসবে, মেইল টেল এভরিথিং। এটা হচ্ছে আর যদি ব্যবসায়িক করতে চাই তখন? ব্যবসায়িক করতে চাইলে প্রোফাইলটা ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগবে। তখন পেজের সাথে কোনোভাবে কানেক্ট করা যাবে না, তাই? হুম হুম। তাই তখন পেজের সাথে কি কানেক্টেড থাকবে? কোন পেজের সাথে? পেজের সাথে? না না, ফেসবুক পেজের সাথে পেজে এটার সাথে পিন্টারেস্ট কানেক্ট হয় না, ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম কানেক্ট হয়। আপনাদের কি আমি আইএফ ত্রিপুলটি দেখাইছি? না স্যার। কেউ কি জানেন আইএফ ত্রিপুলটি সম্বন্ধে? না স্যার, জানেন? না স্যার। ওকে। না, আজকে পিন্টারেস্টটা শেষ হয়ে গেলে আপনাদেরকে হচ্ছে কুকিজ হ্যাক করা শেখাবো, কিভাবে কুকিজ হ্যাক করে, বুঝছেন? আচ্ছা, if new status message create to creative Niloy, then create a post on your blog. এটা কিন্তু একটা আইএফটিটির অ্যাপলেটস, হ্যাঁ, আমি কিন্তু এগুলো ক্রিয়েট করছি সেদিন। দেখেন, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এভাবে উদাহরণ দিই, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। এখন এই ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, কিন্তু এই ভিডিওটা দেখবেন যে ইউটিউব চ্যানেলের নিচ দিয়ে কিন্তু শেয়ার বাটন আছে। তো প্রত্যেকটা জায়গায় আপনাকে কিন্তু শেয়ার করতে হয়, তাই না? ম্যানুয়ালি শেয়ার করতে হয়, বা ভিডিওটাতে আরও ভিউ নিয়ে আসার জন্য, ভিডিওটা আরও বুস্ট করার জন্য আপনাকে অনেক বেশি খাটাখাটনি করা লাগে। তাহলে এই খাটাখাটনি থেকে বাঁচার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আইএফটিটি সেট আপ করে রেখে দিবেন, তাহলে আর এই খাটাখাটিটা করতে হবে না। আপনি জাস্ট আপনার একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন, বাট ভিডিওটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে টুইটারে চলে যাবে, ভিডিওটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে ব্লগে চলে যাবে, ভিডিওটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে ফেসবুক পেজে চলে যাবে, ভিডিওটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে পিন্টারেস্টে চলে যাবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় ভিডিওটা কিন্তু ছড়ায় ছিটায় চলে যাবে। তো এই আইএফটিটির মধ্যে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এটা হচ্ছে এক্সপ্লোর সেকশন। তো এক্সপ্লোর সেকশন থেকে ক্লিক করে আপনারা এখানে এক্সপ্লোরে আসবেন। এখানে যদি এক্সপ্লোরে আসেন তাহলে এই আইএফটিটির মধ্যে আপনারা কিছু মানে অ্যাপলেটস দেখতে পারবেন। এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাপলেটস, মানে মূলত এটাকে সৌরজগতের সেই ইয়ার মতো তুলনা করা হয় যে সূর্যকে কেন্দ্র করে আমরা চারদিকে কিন্তু অনেকগুলো গ্রহ নক্ষত্রকে দেখতে পাই, না? ঠিক এরকমও যে আমরা ইউটিউবকে কেন্দ্র করে আমরা চারপাশ দিয়ে অনেক অনেক সোশ্যাল মিডিয়া অ্যাড করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যাপলেটস সেকশন। সব কিছু মনে হয় কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ইন্টারনেটের সমস্যা।
দুইটা বাসায় কাজ দিই, হ্যাঁ। এবং আপনাদেরকে আমি আরেকটাও কাজ দিচ্ছি, সেটা হলো যে আপনারা নিনজা আউটরিচ নামের একটা সাইট আছে, নিনজা আউটরিচটা ব্যবহার করবেন এখানে, হ্যাঁ। নিনজা আউটরিচটা দিয়ে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করা যায়। তো এটা দিয়ে কীভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে এটা টোটালি জেনে আসবেন। আর হচ্ছে আরেকটা আরেকটা সাইট সম্বন্ধে আপনাদের সাথে পরিচয় করে দিই, যেটা দিয়ে অ্যানালাইটিক্স দেখা যায়। দুইটা সাইট আছে, একটা নাম হচ্ছে সোশ্যাল সোশ্যাল ব্লেড, এটাই দেখি আমরা, সোশ্যাল ব্লেড, হ্যাঁ। সোশ্যাল ব্লেড হচ্ছে ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টুইচ এগুলোর স্ট্যাটিস্টিক্স দেখার একটা ওয়েবসাইট, হ্যাঁ। আরেকটার নাম হচ্ছে সোশ্যাল বেকার, সোশ্যাল বেকার। এই দুইটা ওয়েবসাইট আছে। দুইটা ওয়েবসাইট থেকে আমরা খুব ইজিলি আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি এখানে ইউটিউব ইউটিউব সিলেক্ট করি, এখান থেকে অনেক কিছু সিলেক্ট করা যাবে, ফেসবুক, টুইটার, অনেক কিছু সিলেক্ট করা যাবে। আপনার ইনস্টাগ্রামে সিলেক্ট করলাম, হ্যাঁ। ইনস্টাগ্রামে আমি যে কোনো একটা ইয়ার প্রোফাইলের আমি অ্যানালাইটিক্স দেখতে চাচ্ছি, ঠিক আছে। সে মনে করেন আমি একটু দেখি যে আমি একটু ব্রিয়ান ডিনের নামে সার্চ দিই, হ্যাঁ। ব্রিয়ান ডিনের ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমি একটু খুঁজে বের করি, পাই কিনা। ব্রিয়ান ডিন, এই যে ব্রিয়ান ডিন। তো ব্রিয়ান ডিনের ইউটিউবে কেমন সাবস্ক্রাইবার আছে আমরা দেখতে পাচ্ছি। ব্রিয়ান ডিনের হচ্ছে এই যে এটা কিন্তু ব্রিয়ান ডিন, এটা হচ্ছে ব্রিয়ান ডিনের ইউটিউবের চ্যানেল, হ্যাঁ। তো আমি ব্রিয়ান ডিনের ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে আমি ব্রিয়ান ডিনের ইউটিউব চ্যানেলের ডিটেলস দেখতে পারতেছি এখানে, স্ট্যাটিস্টিক্স, তার সোশ্যাল ব্লেডের র্যাঙ্ক কত, তার হচ্ছে সাবস্ক্রাইবারের অনুযায়ী তার র্যাঙ্ক কেমন, তার মান্থলি রেভিনিউ হচ্ছে মান্থলি আর্নিং হচ্ছে প্রায় $1000 উপরে, $1300 ইউটিউব চ্যানেল থেকে, আর এস্টিমেটেড ইয়ারলি আর্নিং হচ্ছে প্রায় $15000 মতো বা তার কাছাকাছি। এবং তার কোন ডেটে কোন ভিডিও আপলোড করছে, কোন ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইবার আসছে, ভিডিওতে ভিউগুলো কেমন হয়েছে, এস্টিমেটেড আর্নিং কেমন হয়েছে, সব কিছু দেখতে পাচ্ছি আমরা। ঠিক সেমভাবে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম, টুইটার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো আমরা। আরেকটা সাইট আছে সোশ্যাল বেকার। সোশ্যাল বেকার এখানে আসার পরে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে কোম্পানি, প্ল্যাটফর্ম ইনফ্লুয়েন্সার অ্যানালাইটিক্স। এখান থেকে মূলত ইনফ্লুয়েন্সার রিসার্চ করা যায় এটা দিয়ে, হ্যাঁ। এখান থেকে রিসোর্সে আসতে হবে, আসার পরে আমরা স্ট্যাটিস্টিক্সে আসবো। আসার পরে ধরেন আমি এখান থেকে ফেসবুকের স্ট্যাটিস্টিক্সটা একটু দেখাই দিই। তো এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সে ধরেন আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করি, বাংলাদেশ সিলেক্ট করি। তো আমরা একটু দেখি বাংলাদেশ। তারপর এখান থেকে ইন্ডাস্ট্রি দেখতে পারবেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পপুলার পেজগুলো দেখতে পারবেন এখান থেকে। তো আমরা বাংলাদেশে সিলেক্ট করতেছি। বাংলাদেশ সিলেক্ট করে আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো, তো কোন ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে চাচ্ছি। সে ধরেন আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাই। তো ফ্যাশন ইন্ডাস্ট্রির উপরে বাংলাদেশে যে টপ ফেসবুক পেজগুলো আছে সেই ফেসবুক পেজগুলো এবং সেই পেজের ফলোয়ারগুলো এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে।
কান্ট্রিটা আবার সিলেক্ট করা লাগবে, বাংলাদেশ। যেদিন নেট খারাপ যায় সেদিন সব খারাপ যায়। এই যে এগুলো হচ্ছে টপ পেজ, ফ্যাশনের উপরে টপ পেজ হচ্ছে এগুলো, হ্যাঁ। এবং সেই পেজগুলোর ফ্যান কেমন, সেই পেজগুলোর ডিটেলস কেমন, আমরা সব কিছু এখানে দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আপনি চাইলে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ইন্ডাস্ট্রি চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে দেখতে পারবেন। যেমন ই কমার্স আমরা দেখি বাংলাদেশের মতো ই কমার্স পেজগুলো, টপ পেজগুলো কোনগুলো, এটা এখান থেকে সার্চ করুন। এই যে সবার আগে হচ্ছে রকমারি.com, এর টোটাল ফ্যান অনেক বেশি, তারপরে অ্যাপেক্স, তারপরে ইভালি, তারপরে অথবা। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পারবো, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখতে পারবো। ওকে, আচ্ছা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটিস্টিক্স খুঁজে বের করতে হয়। এটা হচ্ছে ইউটিউব প্লাস এখান থেকে বাকিগুলো করা যাবে। পেজ লাইক, পেজ লাইক, পেজ লাইক, ঠিক আছে। আর ঠিক সেমভাবে এখান থেকে আপনারা টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যে সোশ্যাল মিডিয়াগুলো এখানে দিছে, এখানে এই যে রিসোর্সে যাওয়ার পরে স্ট্যাটিস্টিক্স, ইউটিউব এবং আরও অনেক অনেক স্ট্যাটিস্টিক্স এখান থেকে দেখতে পারবেন ইজিলি। তারপরে এখান থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ টুলও আছে, যেখান থেকে ইনফ্লুয়েন্সার সার্চ করা যায়। এগুলো কি পরবর্তীতে আমি আপনাদের সাথে আলোচনা করব, সমস্যা নেই। হ্যাঁ, এরকম আরও অনেক অনেক স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইট আছে যেগুলোর দ্বারা সোশ্যাল মিডিয়ার স্ট্যাটস দেখা যায় যে কে কোন অবস্থায় কি পর্যায়ে আছে, ঠিক আছে। তো আপনাদের বাসায় কাজ কি বলেন তো? আপনাদের বাসায় কাজ হচ্ছে আইএফটিটিটা সেট আপ করা। তো আপনারা তো আসলে হোমওয়ার্কে কতটুকু করেন আমি আসলে জানি না। তো আমি এখন আপনাদের জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য একটা ফর্ম ক্রিয়েট করে ফেলতেছি।